করোনাকালে গুজব ছড়ানো রবার্ট এফ কেনেডি জুনিয়রই পেল ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য বিভাগের দায়িত্ব। আরও দুটি গুরুত্বপূর্ণ পদের ঘোষণা। ইসরায়েলে দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ফের হামলা হিজবুল্লাহর। গাজা লেবাননে আইডিএফ এর তাণ্ডব অব্যাহত। নৃগোষ্ঠীদের ভূমি চুক্তিকে কেন্দ্র করে উত্তেজনা নিউজিল্যান্ডে। পার্লামেন্টে মাওরি জনগোষ্ঠীর এমপিদের নাটকীয় প্রতিবাদ। দর্শক, আমন্ত্রণ যমুনায় ডেস্কে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আপনাদের সাথে আছে আমি খান তাজনিনা হাসান। বলেছিলেন করোনার ভ্যাকসিন প্রাণঘাতী, জন্ম নেবে প্রতিবন্ধী শিশু। সেই রবার্ট এফ কেনেডি জুনিয়রকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই একই দিন আরও দুজনকে মন্ত্রিসভায় ঠাঁই দেন তিনি। ডোনাল্ড ট্রাম্প নিয়ে বিতর্ক, আর সেই ট্রাম্প প্রস্তাবিত মন্ত্রিসভা নিয়ে সমালোচনা হবে না এমনটি হওয়ার জন্য কোনো কারণই নেই। নির্বাচনে জয়ের পর দ্বিতীয় মন্ত্রিসভার জন্য এখন পর্যন্ত ডজন খানেক নাম প্রস্তাব করেছেন ট্রাম্প, যার মধ্যে সমালোচনা চলছে বেশিরভাগ নাম নিয়েই। এবার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রের নাম এলো ট্রাম্পের তরফ থেকে। স্বাস্থ্য খাতের ষড়যন্ত্র তত্ত্বের জনক হিসেবে পরিচিত কেনেডি পরিবারের এই রাজনীতিক শিশুদের টিকা দিলে তারা প্রতিবন্ধী হতে পারে বলে বিতর্কের সূচনা করেন বেশ কয়েক বছর আগে। রবার্ট এফ কেনেডি অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি। যুক্তরাষ্ট্রের মানুষের যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়, তাই আমি রবার্টকে নিয়োগ দিয়েছি। এর আগেও তিনি নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন, আর দেশের মানুষও তাকে পছন্দ করে। তবে সবচেয়ে বেশি সমালোচিত হন করোনাকালে। কোভিডের ভ্যাকসিনকে প্রাণঘাতী বলে আখ্যা দেন। করোনা টিকার বিরোধিতা করে তার প্রতিষ্ঠান থেকে চালানো হয় প্রচারণা। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে একাধিকবার গুজব ছড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী টড ব্লাঞ্চ। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন নর্থ ডাকোটার গভর্নর ডগ বারগাম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। একসময় ছিলেন ডোনাল্ড ট্রাম্পের কট্টর বিরোধী। ডেমোক্র্যাট পার্টি থেকে 4 বার কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন। অথচ সেই তুলসী গ্যাবার্ড হতে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক। গোয়েন্দা সংস্থার সাথে সরাসরি কাজের অভিজ্ঞতা না থাকলেও কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত তুলসীকে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই পদ। এবার তুলসী ছাড়াও একসময়ের কট্টর সমালোচক কয়েকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাচ্ছেন ট্রাম্প। তুলসী গ্যাবার্ডের বেশ সমৃদ্ধ রাজনৈতিক ক্যারিয়ার। হাওয়াই থেকে 4 বার মার্কিন কংগ্রেসের সদস্য হয়েছেন। তবে তার রাজনৈতিক পথ চলার পুরোটাই জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টিকে ঘিরে। 2022 সালে দল ত্যাগের পরই আবির্ভূত হন বাইডেন প্রশাসনের কট্টর সমালোচক হিসেবে। এর আগে 2020 সালে প্রেসিডেন্ট প্রার্থীও হতে চেয়েছিলেন। তবে ডেমোক্রেটদের প্রার্থী হওয়ার লড়াইয়ে জো বাইডেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। ক্যারিয়ার জুড়ে ট্রাম্প বিরোধী রাজনীতি করা তুলসী চলতি বছরই সমর্থন দেন রিপাবলিকান এই নেতাকে, অংশ নেন তার প্রচারণায়। এমনকি ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হিসেবেও পরে আলোচনায় ছিলেন তিনি। সেই আশা পূরণ না হলেও এবার পেলেন গুরু দায়িত্ব। জাতীয় গোয়েন্দা বিভাগের মতো গুরুত্বপূর্ণ দফতরের প্রধান নিযুক্ত করা হচ্ছে তাকে। যদিও সরাসরি গোয়েন্দা সংস্থার সাথে কাজের অভিজ্ঞতা নেই তুলসী গ্যাবার্ডের, তবে প্রায় 2 দশক মার্কিন সামরিক বাহিনীতে কাজ করেছেন। 2 বছর দায়িত্ব পালন করেছেন ইরাকেও। বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় রিজার্ভ ফোর্সের সদস্য তিনি। গোয়েন্দা বিভাগের এই পদে সম্ভাব্যদের তালিকায় ছিলেন না গ্যাবার্ড। উড়ে এসে জুড়ে বসার মতোই এখন এভরিল হেইন্সের স্থলাভিষিক্ত হবেন। এর আগে প্রথম সামোয়ান বংশোদ্ভূত নাগরিক ও হিন্দু ধর্মাবলম্বী হিসেবে মার্কিন কংগ্রেসের সদস্য হয়েছিলেন। নরেন্দ্র মোদীকে গীতা উপহার দিয়ে এসেছিলেন আলোচনায়। এবার অবশ্য অতীতে ট্রাম্প সমালোচক ছিলেন এমন কয়েকজনই পেতে যাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব।
যার মধ্যে অন্যতম রবার্ট এফ কেনেডি জুনিয়র। তিনিও তুলসীর মতোই একসময় ডেমোক্রেট ছিলেন। ট্রাম্পের রানিং ম্যাট জেডি ভ্যান্স রিপাবলিকান হলেও একসময় ট্রাম্পের কট্টর বিরোধী ছিলেন। তাকে হিটলারের সাথেও তুলনা করেছিলেন এই রাজনীতিবিদ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। আবারও ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে তেল হাইম সামরিক ঘাঁটিতে চালানো হয় এই হামলা। একই দিন ইসরায়েলের উত্তরাঞ্চলে আরও একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। স্ট্রাগা নামের ওই ঘাঁটির অবস্থান একই শহরে। ঘাঁটিগুলো লক্ষ্য করে ছোঁড়া হয় একগুচ্ছ রকেট। তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে জানা যায়নি। হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু প্রশাসন। গাজায় আগ্রাসন শুরুর পরই সরব প্রতিবাদ জানিয়ে আসছিল ইরান সমর্থিত গোষ্ঠীটি। পাল্টাপাল্টি হামলায় যা পুরো দস্তুর সংঘাতে রূপ নেয় ২৩ সেপ্টেম্বর। গাজা ও লেবাননে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ২৪ ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে গাজা জুড়ে প্রাণ গেছে কমপক্ষে ৪০ জনের, গুরুতর আহত শতাধিক। এই তথ্য নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। সবচেয়ে ভয়ঙ্কর হামলা হচ্ছে উত্তর গাজায়, বাদ নেই দক্ষিণ ও মধ্য গাজাও। লেবাননেও চলছে নেতানিয়াহু প্রশাসনের বর্বরতা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানী বৈরুত সহ আশপাশের এলাকাগুলোতে প্রাণহানি ১৮, নিহতদের মধ্যে ৬ জন স্বাস্থ্যকর্মী। তালিকায় রয়েছে ৫ জন নারীও। সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ গেছে কমপক্ষে ১৫ জনের। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে সিরিয়ার একাধিক গণমাধ্যম। রাজধানীর মাঝে ও কুদসায়া অঞ্চলে দুটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয় হামলা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে নিহতদের সবাই বেসামরিক নাগরিক। তবে ইসরায়েলের সাফাই, বেসামরিকরা নয়, আইডিএফ এর টার্গেট ছিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। নেতানিয়াহু প্রশাসনের অভিযোগ, হিজবুল্লাহ যেসব অস্ত্র ব্যবহার করে তার বেশিরভাগই আসে সিরিয়া থেকে। হুঁশিয়ারি, অস্ত্রের সরবরাহ বন্ধ করতে হবে, যে কোনো পদক্ষেপ নিতে হবে, দুবার ভাববে না তারা। পার্লামেন্টে নৃত্য পরিবেশন, শুধু তাই নয়, তার সাথে উচ্চস্বরে চলছে গান। কোনো আনন্দ উল্লাস নয়, বরং এটি প্রতিবাদের ভাষা। নিউজিল্যান্ডের পার্লামেন্টে এই অভিনব আন্দোলন জানান দেশটির নৃগোষ্ঠী মাউরির এমপিরা, যার কারণে জোরপূর্বক বন্ধ করতে হয় সেদিনের অধিবেশন। কোনো সুনির্দিষ্ট বেড়াজালে বাধা যায় না প্রতিবাদের ভাষা। কেউ জোরালো কণ্ঠস্বরে তোলে স্লোগান, কেউ বা করেন শিল্প প্রদর্শন। নিউজিল্যান্ডের পার্লামেন্টে হলো তেমনই এক ভিন্নধর্মী প্রতিবাদ। মাউরি নৃগোষ্ঠীর এমপিরা একযোগে গাইলেন ঐতিহ্যবাহী গান, সাথে পরিবেশন করলেন হাক্কা ড্যান্স। দর্শক সারিতে ওঠে হইচই। বাধ্য হয়ে বন্ধ ঘোষণা করা হয় পার্লামেন্টের অধিবেশন। প্রায় ২০০ বছরের পুরনো ওয়েইতাঙ্গি চুক্তির সংস্কারে বৃহস্পতিবার ভোটাভুটি চলছিল কিউই পার্লামেন্টে। তার বিরুদ্ধেই মাউরি এমপিদের এমন নাটকীয় প্রতিবাদ। জমির কর্তৃত্ব ধরে রাখা নিয়ে ১৮৪০ সালে বিশেষ ওই চুক্তি করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার, যার দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের জমি এবং অন্যান্য সব ধরনের সম্পদের ওপর পূর্ণ কর্তৃত্ব থাকবে শুধু মাউরিদের। ১৮৪ বছর পুরনো এই চুক্তির শর্তাবলীর স্পষ্ট প্রভাব রয়েছে দেশটির আধুনিক আইন ও নীতিতেও, যে কারণে বৈষম্যের শিকার হন সাধারণ নাগরিকরা। এমন অভিযোগ তুলেই গেল সপ্তাহে পার্লামেন্টে এ সংক্রান্ত আইন সংস্কারে বিল উত্থাপন করে সরকারের শরিক এসিটি নিউজিল্যান্ড। তাতেই ক্ষোভে ফেটে পড়েন মাউরি জনগোষ্ঠীর এমপিরা। সরকারের এমন পদক্ষেপে ক্ষুব্ধ সাধারণ মাউরিরাও। ভাষ্য, মাউরিদের অধিকার খর্ব করতেই এমন পদক্ষেপ নিয়েছে রাজনৈতিক দলগুলো। প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছেন তারা। উত্তরাঞ্চল থেকে রাজধানীতে শুরু করেছেন পদযাত্রা। দেশজুড়ে বিভিন্ন শহরে চলছে সমাবেশ। এদিকে কেন্দ্রীয় সরকারের বাকি দুই শরিক ন্যাশনাল পার্টি এবং নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি বলছে কেবল জোটের অংশ হিসেবেই বিলটিতে সমর্থন দিচ্ছে তারা। আইনে পরিণত করতে দলগুলোর সমর্থন পাবে না এই বিল, তাও স্পষ্ট করেছে তারা। সুতরাং বিলটি যে ব্যর্থ হবে তা এক প্রকার নিশ্চিতই। দেশটির ৫৩ লাখ জনগোষ্ঠীর প্রায় ২০ ভাগই মাউরি। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।
প্রেসিডেন্টের পর পার্লামেন্ট নির্বাচনেও বাজিমাত করলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েকে। আগাম নির্বাচনে বড় জয় পেয়েছে বামপন্থী এই প্রেসিডেন্টের জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি। শুক্রবার নির্বাচন কমিশনের দেয়া ফলাফল বলছে ৬২% ভোট পাওয়া এনপিপি জয় পেয়েছে ১৫৯ আসনে। ফলে পার্লামেন্টের ২/৩ আসনই এখন তাদের দখলে। দেশটির পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে সরাসরি নির্বাচন হয় ১৯৬টিতে। এদিকে তাদের প্রধান প্রতিপক্ষ এসজেবি পেয়েছে মাত্র ৩৫টি আসন। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন দিশানায়েকে। এরপরই পার্লামেন্টে নিজ দলের অবস্থান শক্ত করতে আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা ফোরাম এপেকের সম্মেলনকে কেন্দ্র করে পেরুতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানী লিমায় সম্মেলন ভেন্যুর পাশেই বিক্ষোভকারীদের সাথে ঘটে পুলিশের এই সংঘাত। মূলত সরকার বিরোধী বিক্ষোভকারীরা উদ্বোধনের আগে আয়োজন স্থল অভিমুখে মার্চ শুরু করে। পরে তাদের বাধা দেয় দাঙ্গা পুলিশ, আর তাতেই বাঁধে সংঘর্ষ। কয়েকদিন ধরেই বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন বিরোধীরা। এপেক সম্মেলন উপলক্ষে পেরুতে বিশ্ব নেতাদের আগমনকে কেন্দ্র করে জোরদার হয়েছে এই আন্দোলন। আয়োজনে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বেশ কয়েকজন বিশ্ব নেতা। সুইসাইড ড্রোনের উৎপাদন ব্যাপক বাড়ানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি। জানায় বিস্ফোরক ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন পরিদর্শনে গিয়েছেন কিম। প্রকাশ করা হয়েছে কিমের ড্রোন পরিদর্শনের বেশ কয়েকটি ছবি। তবে কবে ও কোথায় এই সমরযানের পরীক্ষা চালানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি টেলিভিশনটি। এ সময় দেশটির সর্বোচ্চ নেতা বলেন, ব্যাপক সাফল্যের কারণে ক্রমেই সামরিক খাতে ড্রোনের ব্যবহার বাড়ছে, আর তাই নিজ দেশের সামরিক বাহিনীকেও ড্রোন উৎপাদনে নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে প্রায় ৮০ কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এক বিবৃতিতে ইইউ জানায়, ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে দেয়া হয়েছে এই শাস্তি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিজ্ঞাপন পরিষেবাদাতাদের ওপর অন্যায্য বাণিজ্যিক শর্তারোপের অভিযোগ তোলা হয়েছে। এদিকে জরিমানার বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে মেটা। পাশাপাশি যেসব অভিযোগ উঠছে তা নিয়েও কাজ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। রক্ষণশীলের মুখোশ আঁটা সৌদি আরবে হয়ে গেল জমকালো ফ্যাশন শো। লেবানিজ ডিজাইনার এলি সাবের উদ্যোগে ছিল এই আয়োজন, যাতে পশ্চিমা ও আধুনিক সাজ সরঞ্জামে হাজির হন বিশ্বের শীর্ষ মডেলরা। বাড়তি রং ছড়ান অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি। নাচে গানে মঞ্চ মাতান জেনিফার লোপেজ ও সেলিন ডিয়ন। প্রথমবার দেখলে বিশ্বাস করাই কঠিন, এটি সৌদি আরব। মুসলিমদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং রক্ষণশীল দেশ হিসেবেই এটি পরিচিত। কিন্তু সেই লেবাস আটা রিয়াদের র্যাম্পেই ঝড় তুললেন শীর্ষ মডেল ও সঙ্গীত শিল্পীরা। লেবানিজ বংশোদ্ভূত বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের আয়োজিত 1001 সিজন অব এলিসাফ শীর্ষক এই ফ্যাশন শোয়ে অংশ নেন সৌদি আরব, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মডেলরা। অংশ নেন পশ্চিমা বিশ্বের বহু সেলিব্রিটি। যারা এতে অংশ নিয়েছে তাদের নামগুলো দেখুন। রিয়াদ অর্থাৎ সৌদি আরবে এমন আয়োজন দেখা গর্বের। আয়োজনে অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের দেশ এখন দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে এখন আন্তর্জাতিক অঙ্গনে নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা গর্বের। শিল্প ও সংস্কৃতির সাথে তাল মিলিয়ে রিয়াদে যে বিবর্তন চলছে তা অভূতপূর্ব। এলি সাবের মতো গুরুত্বপূর্ণ কারোর উপস্থিতি রিয়াদে এই আয়োজনকে আরো সুন্দর করে তুলেছে। ফ্যাশন শোর বিশেষ আকর্ষণ ছিলেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হ্যালি বেরি। ২০০২ সালে অস্কার জয়ের বছর এলিসাবের ডিজাইন করা পোশাক পরেই রেড কার্পেটে হেঁটেছিলেন তিনি। রিয়াদের আয়োজনেও হাজির হন সেই একই পোশাকে। গান গেয়ে মঞ্চ মাতান তুমুল জনপ্রিয় দুই শিল্পী সেলিন ডিয়ন ও জেনিফার লোপেজ। পাশাপাশি পারফর্ম করেছেন মধ্যপ্রাচ্যের অনেক সঙ্গীত তারকা। আধুনিক সৌদি আরব নির্মাণের লক্ষ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি সমাজ সংস্কারের বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। নারীদের গাড়ি চালানো কিংবা স্টেডিয়ামে যাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। দেশে পশ্চিমা সংস্কৃতির এমন অবাধ প্রবেশের সমালোচনাও করছেন বহু মানুষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভাল্লুক সেজে নিজেদের গাড়ি ভাঙচুর করে ইন্স্যুরেন্সের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। গত বুধবার ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ইন্স্যুরেন্স গাড়ি ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি ভাল্লুকের পোশাক পরিধান করে একটি বিলাসবহুল গাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালাচ্ছে। পরে ভাল্লুকের পোশাকটিও জব্দ করেছে কর্তৃপক্ষ। আটক 4 জনের বিরুদ্ধে 3টি বীমা কোম্পানি থেকে $1,42,00,000 হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পেরুর বিমানবন্দরে মাকড়সা শতপদীর মতো কয়েকশো পোকামাকড় সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যক্তি দক্ষিণ কোরিয়ার নাগরিক। কোমর ও পেটের সাথে বাঁধা অবস্থায় তার কাছ থেকে 320টি ট্যারান্টুলা মাকড়সা, 110টি শতপদী ও 9টি বুলেট পিঁপড়া উদ্ধার করা হয়েছে। শুক্রবার এই ঘটনা হয়। কর্তৃপক্ষ জানায় পাচারের উদ্দেশ্যে এসব পোকামাকড় আনা হয়। 150 বছরের গড় আয়ু নিয়ে বেঁচে আছেন তুরস্কের একটি পাহাড়ি গ্রামের বাসিন্দারা। তাদের দীর্ঘ জীবনের রহস্য জানতে নানা তৎপরতা চালিয়েছেন বিজ্ঞানীরা। এখনো অবশ্য মেলেনি উত্তর। বিশ্বে দীর্ঘতম আয়ু পাওয়াদের মধ্যে আলোচিত একজন এই গ্রামের বাসিন্দা, যার জীবনযাত্রা নিয়েও রয়েছে বিস্তর গবেষণা। কয়েকশো বছর বেঁচে থাকা চাঁদের চরকা কাটা বুড়ির গল্প ছিল শৈশবের বিস্ময়। কোনো মানুষের পক্ষে কি কয়েকশো বছর বেঁচে থাকা সম্ভব? সেই রূপকথার রেশ ফিরে আসতে পারে তুরস্কের এক ছোট্ট গ্রামে, যেখানকার বাসিন্দারা বেঁচে আছেন 100 বছরের বেশি সময় ধরে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিতলিসের পাহাড়ি গ্রাম বারেসি। 2022 সালের আদমশুমারি অনুযায়ী গ্রামটির জনসংখ্যা প্রায় 6000। আশ্চর্যের বিষয় হলো বাসিন্দাদের গড় আয়ু 150 বছর। দীর্ঘ সময় ধরে কোনো মৃত্যু দেখেনি এ গ্রাম, রোগশোকেরও বালাই নেই। ইতিহাসের সাক্ষী গ্রামের সবচেয়ে বেশি আয়ু পাওয়া বাসিন্দা ছিলেন জারোগ আঘা। জন্মগ্রহণ করেছিলেন 1764 সালে। ধারণা করা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি সময় ধরে জীবিত থাকা ব্যক্তিদের মধ্যে তিনি একজন। জীবদ্দশায় দেখেছেন 10 অটোম্যান সুলতানের রাজত্ব। সামনাসামনি দেখেছিলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টকে। ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি। এছাড়া তিনি তুরস্কের 5 প্রধানমন্ত্রীর শাসনামলও দেখে যেতে পেরেছিলেন। শোনা যায় 12 থেকে 13 বার বিবাহ বন্ধনে জড়িয়েছিলেন তিনি। 36 সন্তান নিয়েছিল তার বিশাল পরিবার। অবিশ্বাস্য দীর্ঘজীবনের গল্প কাহিনী শুনতে পশ্চিমা সহ বিভিন্ন দেশ থেকে নিমন্ত্রণ পেয়েছিলেন জারো আঘা। বলা হয় ইস্তাম্বুলে 1934 সালে 170 বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুর পর বারেসি গ্রামে বিস্তর গবেষণা চালায় যুক্তরাষ্ট্র ও জাপান। গ্রামটির সাধারণ মানুষের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস হয়ে উঠেছিল ইউরোপ আমেরিকার গবেষণার বিষয়বস্তু। বারেসি গ্রামের বাসিন্দাদের দীর্ঘায়ু রহস্যের আজও মেলেনি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা। যুগ যুগ ধরে কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য করেই চলছে গ্রামের বাসিন্দাদের সাদামাটা জীবন। তাজরিয়ান সুলফান, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্কে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।